প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ আজকের এই আয়োজন শুরু করছি। আমরা আজকে এই আয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট বলতে আসলে মূলত আমরা আলোচনা করব যে বিগত নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব এবং সে কারণের জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি রয়েছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যিনি সবসময় নিজকে নিবেদিত রেখেছেন, রাজনৈতিক বিশ্লেষক, স্থানীয় সরকার বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন আমাদের সাথে। আমি মজুমদার স্যার আপনাকে স্বাগত জানাই, অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে এবং এই আয়োজনে আমরা নিশ্চয়ই প্রত্যেকে একটা বিষয় সবসময় বলছি গত কয়েকদিন থেকে, যে 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের যে পতন হয়েছে এবং সেই পতনে কত প্রাণ যে জড়িয়েছে সেটি কিন্তু আমরা এখনও জানি না, এবং সেই তালিকা কখন প্রকাশিত হবে এবং সেই কার মায়ের বুক খালি হচ্ছে, কে ভাই হারিয়েছে, কে বোন হারিয়েছে, কে বাবা হারিয়েছে, সেটি হয়তো বা আমরা খুব দ্রুতই আমরা সেটি জানতে পারবো। কিন্তু আপনার সাথে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব সেটি হচ্ছে এই যে গত পরপর 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনের পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে ভোটাধিকার হরণের কথা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আপনি বলবার চেষ্টা করেছেন, জনগণ বলবার চেষ্টা করেছেন। আমার একটা গান ছিল, যে গানটি হচ্ছে গিয়ে একটি ফুলকে বাঁচাবো বলে আমি যুদ্ধ করি, কিন্তু আমি দেখেছি যে একটি ভোট দেবার জন্য আমরা যুদ্ধ করি। সেই ভোট যুদ্ধের কথা আপনার কাছে শুনবো গুণ খুমের কথা, নজিরবিহীন দুর্নীতির কথা, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, মূল্যস্ফীতি, বেকারিত্ব, মত প্রকাশ স্বাধীনতা সহ অনেক কিছু রয়েছে আপনার সাথে কথা বলবার জন্য। কিন্তু প্রথমেই আমি একটু ভোটাধিকার হরণ যে কথাটি আপনারা সবসময় বলে আসছেন সেই কথাটিতে আমি চলে আসি। আমি 2018 যে নির্বাচন, সে 18 নির্বাচনের দিকে যদি আসি, 30 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি 5টি আসন গ্রহণ করেছিল, গণফোরাম 2টি এবং 3টি আসন পেয়েছিল স্বতন্ত্র, বাকি সবগুলি আসন পেয়েছিল মহাজোট, যেটি আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মহাজোট হচ্ছে। যে 5টি আসনের মধ্যে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই নির্বাচনে জিতবার পরও তিনি কিন্তু শপথ গ্রহণ করেননি, সংসদে যাননি। তো সেই নির্বাচন নিয়ে আমরা কিভাবে দেখব, প্রথম পর্যবেক্ষণটা যদি সেই নির্বাচন নিয়ে আমরা বলতে যাই, 2018 30 ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছে, ওটা তো যে একতরফা নির্বাচন ছিল না, ওটা ছিল অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না। বিএনপি অংশগ্রহণ করেছিল, বিএনপি অংশগ্রহণ করেছিল, অন্যান্যরা অংশগ্রহণ করেছিল। তো এই নির্বাচনের আগে ওই 2018 নির্বাচনের প্রেক্ষাপট হলো 2014 সালে একটা একতরফা নির্বাচন হয়েছিল, যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি, এবং ওটা ব্যাপক সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 2014 সালের নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচনের সময় পর্যন্ত। নির্বাচনের দিনেও ব্যাপক সহিংসতা ঘটেছে। তো এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে একতরফা নির্বাচন যাতে না হয়। না, আমি খানিকটা ভুল করেছি। 2014 5 জানুয়ারি নির্বাচন দিয়ে আসলে শুরু করবার আমার কথা ছিল, যেটা একতরফা নির্বাচন হয়েছিল, বলা হচ্ছিল 300টি আসনের মধ্যে 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 146টি ভোট হয়েছে কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। সেই নির্বাচনের কথা যদি আলোচনা আসে, 5 জানুয়ারি নির্বাচন। তো এই 5 জানুয়ারির নির্বাচন, ওই যে তার আগে ওর প্রেক্ষাপটটা হলো যে তার আগে 2013 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। 2011 সালে বাতিল করা হয়েছে, এবং যে 2014 যে 5 জানুয়ারি নির্বাচন হবে, তো তখন যেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে, তারা একটা ওই যে এমন একটা যে দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছে, কিংবা এমন একটা আস্থা অর্জনের চেষ্টা করেছে যে যদিও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, 5 জানুয়ারির জাতীয় নির্বাচন হবে, তাদের উপর আস্থা রাখা যায়, তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। তো আমার মনে আছে 2013 সালে অন্তত 4টে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এবং এই নির্বাচনগুলো সবগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। এই খুলনার সিটি কর্পোরেশন, তারপর বরিশালের সিটি কর্পোরেশন, সিলেটের এবং রাজশাহীর, এই সবগুলোতে কিন্তু বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। এবং সেই সবগুলো ওই যে সিটি কর্পোরেশন কিন্তু আওয়ামী লীগের মেয়র ছিলেন, এবং অনেক জায়গায় যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র খুব পপুলার ছিলেন, উনি খুব পরিকর্মা ব্যক্তি ছিলেন, হিরণ সাহেব, এখন আর বেঁচে নেই। তা সত্ত্বেও তিনিও সেখানে পরাজিত হয়েছিলেন, তার পরাজিত হওয়ার কথা ছিল না। তো এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, এবং এইটার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করেছিল তাদের উপর আস্থা রাখা যায়।
যখন জাতীয় নির্বাচন আসবে তখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো এর আগে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এবং বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ব্যাপক আন্দোলন করে এবং ব্যাপক সহিংসতা সৃষ্টি হয়। অন্তত 500 শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটেছিল সেই সময়। কিন্তু যে ওই যে তারপর আরেকটা নির্বাচন হলো গাজীপুরে। ওই 4টা নির্বাচনের পরে গাজীপুরের নির্বাচন হলো। গাজীপুর তো ধরে নেওয়া হয় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি এবং এই গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ 2013 সালের নির্বাচনের কথা বলছি, সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন এবং গাজীপুর তখন নতুন করে সিটি কর্পোরেশন হয়। এবং আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করেছিল ওই নির্বাচনটাতে, অন্তত 5ম সিটি কর্পোরেশন নির্বাচনে তারা জিতে। আওয়ামী লীগ ক্ষমতায় তো এই আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেছে 2008-এর ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে। তো সেই নির্বাচনে তারা ব্যাপকভাবে পরাজিত হয়। তো এই যে নির্বাচনে তাদের পরাজয়ের কারণে এটা সুস্পষ্ট, দেওয়ালের লিখনটা সুস্পষ্ট যে তাদের জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে। তো তার জন্য ওই যে তারা সব রকম প্রচেষ্টা চালিয়েছে যাতে ওই যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা যায়। বস্তুত তখন অস্কার তরঙ্গর নেতৃত্বে সংলাপও হয়েছিল বিএনপি আওয়ামী লীগের মধ্যে। এবং তখন আমরা পরে যেটা শুনেছি যে অস্কার তরঙ্গর কাছে তারা অঙ্গীকার করেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এখন একটা এই যে সংবিধান সংরক্ষণের জন্য এই যে সাংবিধানিক বাধ্যবতা আছে বলে 5 জানুয়ারি নির্বাচন হয়ে যাক, তারপরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে সবাইকে নিয়ে। কিন্তু যে অঙ্গীকার তারা রক্ষা করে নাই দুর্ভাগ্যবশত। তো তারপর তো সেই আন্দোলন হয়, তারপরে সেই ওই যে পেট্রোল বম এইসবের এই যে পেট্রোল বম ছড়া হয় অনেক বাসে, অনেক লোকের আহত হয়, কিছু ব্যক্তি নিহত হয় এইসব আন্দোলন। এখন এই পেট্রোল বোমের ওই যে আন্দোলনের অংশ হয়ে যায়। তো এখন এই নিয়ে অনেকগুলো মামলা হয় এবং এই মামলাতে অভিযোগ আছে যে এই পেট্রোল বোম হয়তো বিএনপি পেট্রোল বোম ছুঁড়েছে বাসে কিংবা বিভিন্ন যানবাহনে। অভিযোগ আছে যে আওয়ামী লীগও ছুঁড়েছে এবং বিএনপির উপর তারা মানে অভিযোগ শুধু আওয়ামী লীগ নয়, অভিযোগ আছে কোনো বিশেষ সংস্থাও কিন্তু এখানে, হ্যাঁ বিশেষ সংস্থার ব্যাপারেও অভিযোগ আছে। তো এই পেট্রোল বোম ছোড়া এবং মানুষের প্রাণহানিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অনেকগুলো মামলা হয়, অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ওই যে ব্যাপক দমনপীড়ন চলে তখন বিএনপির বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে। হ্যাঁ, জামাত বিএনপির বিরুদ্ধে বহু শত মামলা হয়েছে। ওই যে হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, অনেকে আবার এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারও শিকার হয়েছে। তো এরপরে এই প্রেক্ষাপটেই আসে 2018 নির্বাচন। তো যেহেতু একতরফা নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচনে হ্যাঁ সরকার লিগ্যাল এই অর্থে যে এটা একটা আদালত এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে নাই, কিন্তু লেজিটিমেট ছিল না, এটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। তো এই লেজিটিমেসির ক্রাইসিস কাটানোর জন্যই 2018 নির্বাচনে আওয়ামী লীগ সর্বতভাবে চেষ্টা করেছে, সব রকম উদ্যোগ নিয়েছে যাতে বিএনপি নির্বাচনে আসে। এবং বিএনপি তখন একটা সংলাপ হয়েছিল, ওই সংলাপে তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছিলেন বিরোধী দলকে যে আমার কথায় আস্থা রাখেন, নির্বাচন সুষ্ঠু হবে, যে নির্বাচনে জয়ী হবে সেই এই যে সরকার গঠন করবে, আমার উপর আস্থা রাখেন। এটা কে বললো? এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে তো আমরা কি হয়েছে জানি, যে নির্বাচনের দিনে এটা মধ্যরাতে ভোট হয়েছে
এবং এটা একটা আতাতের ওই নির্বাচনটা ছিল, মধ্যরাতের ভোটটা ছিল একটা আতাতের ফসল। আতাতটা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে প্রশাসন, সরকারি দলের নেতাকর্মীরা এবং নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ইয়েতে সহযোগিতায়। তো এই মধ্যরাতের ভোট, মধ্যরাতে মানে তারা এই যে সিল মেরে, ব্যালটে সিল মেরে তারা ব্যালট বাক্স ভর্তি করে, ব্যালট বাক্স ভর্তি করে তারা অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নয়। এটার মাধ্যমে যে বিএনপি 5টি আসন পায় এবং মোট বোধ 7টা, মোট 10টার মতো আসন বিভিন্ন 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 দল, গণফোরাম 2টি, স্বতন্ত্র 3টি মিলিয়ে মোট 10টি আসন। তো এই অধিকাংশ আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা জয়ী হয়, যদি ওটাকে বলি জয়, ওই যে জয়ী বলা যায়। তো এটা তো সম্পূর্ণরূপে একটা জালিয়াতি নির্বাচন ছিল। এবং এই জালিয়াতি নির্বাচন যে ছিল, এটা এই যে টিআইবি একটা গবেষণা করে, তাদের গবেষণার ভিত্তিতে তারা অনেকগুলো তথ্যপত্র উপস্থিত করে তারা প্রমাণ করেছে, দেখিয়েছে যে একটা জালিয়াতি নির্বাচন, মধ্যরাতে ভোট হয়েছে, অনেক রকম অনিয়ম হয়েছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার ছিল। আমরা একটা গবেষণা করেছি, আমরা বেশ কয়েকটা গবেষণা করেছি। তার মধ্যে একটা গবেষণা হলো, আমরা নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করে, এই ফলাফল ঘোষণা করার জন্য তারা কেন্দ্রভিত্তিক তথ্যগুলো সংগ্রহ করে তার ভিত্তিতে কিন্তু কনস্টিটিউয়েন্সি ভিত্তিতে, নির্বাচনী এলাকা ভিত্তিতে ফলাফল ঘোষণা করে। তো আমরা এই নির্বাচন কমিশনের কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল আমরা তাদের থেকে পাওয়ার জন্য দরখাস্ত করেছি। নির্বাচন কমিশন দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। সাধারণত নির্বাচন কমিশন এই ভোটের পরেই এইসব তথ্যগুলো প্রকাশ করে স্বপ্রণোদিত হয়ে। তো তারা এই তথ্যগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। তারপরে আমি আরটিআইয়ের অধীনে, এই যে তথ্য অধিকার আইনের অধীনে দরখাস্ত করি। তথ্য অধিকার আইনের অধীনে দরখাস্ত করার ফলে, এবং এর আগে আমি এই যে তথ্য অধিকার আইন নিয়ে একটা মামলা করেছিলাম নির্বাচন কমিশন এবং তথ্য কমিশনের বিরুদ্ধে, এবং একটা যুগান্তকারী রায় পেয়েছিলাম। ওই রায় বলেছে যে কোনো তথ্য, যে কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা অথরিটি বলা হয়, তাদের কাছে যে কোনো তথ্য থাকে, এই তথ্যগুলো কিছু ব্যতিক্রম ছাড়া এই তথ্যগুলো পাবলিক ইনফরমেশন, এবং এগুলো প্রকাশ করতে ওই প্রতিষ্ঠান প্রকাশ করতে বাধ্য। তো এইসব টোট করে আমি দরখাস্ত করার পর বহু গড়িমসি পর তারা এই তথ্যগুলো প্রথম তারা ওই যে কেন্দ্রে কত ভোট পড়েছে এবং কে জয়ী হয়েছে, তো এটা তো আংশিক তথ্য। আমি বলছি এই তথ্য গ্রহণযোগ্য নয়। তো আমরা এই যে কত ভোটার সংখ্যা কত ভোট পেয়েছে, কারা জয়ী হয়েছে, বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তাদের উপর আমরা চাপ সৃষ্টি করি। শেষ পর্যন্ত তারা দিয়েছে, এই তথ্য ওয়েবসাইটে দিয়েছে। দেওয়ার পরে আমরা যেটা এই তথ্যগুলো বিশ্লেষণ করে দেখলাম, 240,000 কেন্দ্রের মতো 217টা কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। 217টা কেন্দ্রে শতভাগ ভোট, আচ্ছা 100%। এবং আমার যতটুকু মনে পড়ে যে বিএনপি 1177 প্রায় 1200 সেন্টারে শূন্য ভোট পেয়েছে। তো বিএনপির মতো দল শূন্য ভোট পাওয়া, এবং এমনকি আওয়ামী লীগও 2টো কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। তারপর জাতীয় পার্টি অন্যান্যরা অনেক কেন্দ্রে, হাজার কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। তো এগুলো তো কোনোভাবেই হইতে পারে না। ওই যে বিএনপি এতগুলো কেন্দ্রে শূন্য ভোট পাওয়া কোনোভাবেই অসম্ভব। তাদেরকে একটা লোকও নেই ওই সব জায়গায়। এবং আওয়ামী লীগও দুটো সেন্টারে শূন্য ভোট পেয়েছে, তাতেও অবিশ্বাস্য। তো এইগুলো সব যেটা আমরা অনুধাবন করেছি, যেটা সুস্পষ্ট যে এইগুলো সব বানোয়ার তথ্য ছিল। তারা ওই যে ভোটের কোন সেন্টারে কত ভোট, সেটা
গণেও নাই। তখন সিএসি কে ছিল? সিসি কেএম নুরুল হুদা। তারা ভোট গণেও নাই, তারা একটা ফলাফল ঘোষণা করে দিয়েছে। কেউ মনে করেছে যে কেউ এগুলো সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ করবে না। তারপরে আমরা ওই গবেষণা করে দেখিয়েছি যে এটা জালিয়াতি নির্বাচন ছিল। আরও কয়েকটা গবেষণা করেছি। একটা গবেষণা ছিল যে আমরা প্রায় 1300 ভোটারকে আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে আমরা দেখিয়েছি যে ওই যে পারসেপশন সার্ভে, তাদের উপলব্ধি, তাদের মতামত, এই সার্ভে রেজাল্টে দেখা গিয়েছে 2/3 বেশি এই যে যারা সার্ভের অংশগ্রহণ করেছে তারা বলেছে যে এটা এই যে সঠিক নির্বাচন ছিল না, এটা জালিয়াতি নির্বাচন ছিল। 2/3 বেশি আমার যতটুকু মনে পড়ে। আর আরেকটা আমরা গবেষণা করেছিলাম যে 3টা নির্বাচন, 2008, 2014 এবং 2018, আমরা 51 জন এক্সপার্টের মতামত নিয়েছিলাম। তারা পারসেপশন সার্ভে বলে। এই মতামত নিয়ে আমরা একটা স্পাইডার ডায়াগ্রাম আমরা তৈরি করেছিলাম। এই স্পাইডার ডায়াগ্রাম তৈরি করে আমরা দেখেছি যে এটাই বলে ইলেকশন ইন্টিগ্রিটি, নির্বাচনের সঠিকতা বেসিক্যালি। ওটাই আমরা নিরূপণ করার চেষ্টা করেছি। আমরা তো এই 51 জন এক্সপার্টের মতামতের ভিত্তিতে, এর মধ্যে এক্সপার্টের মধ্যে সাবেক সিইসি থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তা এবং ওই যে বেসরকারি সংস্থার সাথে যুক্ত যারা নির্বাচন নিয়ে যাদের অভিজ্ঞতা আছে। তো আমরা এই ফলাফল থেকে, এই সার্ভের ফলাফল থেকে আমরা যেটা দেখেছি যে 2008-এর নির্বাচনটা ছিল যে অনেকটাই যে গ্রহণযোগ্য, অনেকটাই সঠিক। তারপরে হইল 2014, যদিও এটা একতরফা নির্বাচন ছিল, এবং 2018 নির্বাচনটা ছিল সবচেয়ে খারাপ নির্বাচন। যদিও এটা অংশগ্রহণমূলক ছিল, কিন্তু এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না। তো আমরা অনেকগুলো গবেষণা করে দেখিয়েছি আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। 2014 সালে, 2018 সালে ম্যানিপুলেশনের মাধ্যমে, এবং পরবর্তীতে 2024 সালে যে নির্বাচন হলো সেখানে তো আবারও একতরফা নির্বাচন হলো। এবং এখানেও একটা ওই কৌশলে, আমি বলবো অপকৌশলে, বিরোধী দলকে নির্বাচন যাতে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করেছে। 28 অক্টোবর তাদের সমাবেশে সাউন্ড গ্রেনেড, তারপরে এই টিয়ার শেল নিক্ষেপ করে সেই সমাবেশটা ভণ্ডুল করে দিয়ে তাদের বিরুদ্ধে কয়েকশো মামলা জারি করে। আমার যতটুকু মনে পড়ে প্রায় 25,000-এর মতো তাদের নেতাকর্মীদের, সব সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং অতীতের যে কেস, অনেকগুলো কেস এই যে মামলা রুজু করা হয়েছিল 2014 নির্বাচনের পরে। তো তখনকার ওই মামলাগুলো তড়িঘড়ি করে প্রায় 1500 ব্যক্তিকে তারা সাজা দিয়ে দেয়। তো এর ফলে বিএনপি যদি চাইতো, বিএনপিতে অবশ্য তাদের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া, কিন্তু বিএনপি যদি চাইতো তখন নির্বাচন করতে পারতো না। কারণ তাদের যারা নির্বাচন অংশগ্রহণ করতো সেই রকম প্রার্থীরা সবাই হয় জেলে, না হয় কারো শাস্তি হয়ে গিয়েছে, এবং তাদের নির্বাচন পলাতক আমরা দেখেছি। সেখানে আমরা মিডিয়া দেখেছি, আমরা একটা বিরতির পরে আসবো, মিডিয়া দেখেছি যে অনেকে বন জঙ্গলে গিয়ে বসবাস করছে, থাকছে, বাসা থাকতে পারছে না, বস্তুত বাগানে অবস্থান করছে। ওই যে 2018 নির্বাচনের সময় আমাদেরকে একজন পুলিশ কর্মকর্তা বলেছিলেন যে তাদের উপর যেই নির্দেশনা ছিল, বিএনপি জামাতের ব্যক্তিরা হয় জেলে থাকবে, না হয় তাদের নির্বাচনী এলাকার বাইরে থাকবে, কোনোভাবে নির্বাচনী এলাকায় তারা আসতে পারবে। আমরা এই আলোচনায় ফিরবো। সাবেক সিসি কেএম নুরুল হুদার সময়কার নির্বাচনে আমরা কথা বলছিলাম। আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে, নিউজ আছে, সেটি শুনবো। তবে প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আজকে আমরা ভোটাধিকার নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের নাগরিকের সম্মানিত সম্পাদক। আমরা তাকে নিয়ে আবার আমাদের আলোচনায় ফিরবো ছোট্ট বিরতির পর।
ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি, পাওয়ার বাই বিএসবি ক্যামেরান স্কুল অ্যান্ড কলেজ। আমরা কথা বলছিলাম ভোটাধিকার নিয়ে এবং সে বিষয়ে কথা বলবার জন্য সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের সাথে রয়েছেন। আমরা 2018 সালের নির্বাচনের কথা বলছিলাম। সেই নির্বাচনে যিনি নেতৃত্বে ছিলেন অর্থাৎ সিএসি ছিলেন, তিনি ছিলেন কে এম নুরুল হুদা। আমি একটু মনে করিয়ে দিতে চাই, কে এম নুরুল হুদা সাহেব তার নির্বাচন পরবর্তীতে যখন তিনি রিটায়ারমেন্টে যান, তার অল্প কিছুদিনের মধ্যেই তিনি, আপনি যে কথাগুলি বললেন, অল্প কিছুদিনের মধ্যেই তিনি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটা অনুষ্ঠানে এসেছেন। আমি আপনাকে একটু ফ্ল্যাশব্যাক করে মনে করে দিতে চাই যে তিনি যখন সিএসি থেকে বিদায় নিলেন, তারপর তিনি সেই অনুষ্ঠানে এসে কী বলেছেন, সেই আমরা এটিএন বাংলায় প্রচারিত নিউজটি দেখে নিই। প্রিয় দর্শক, আমরা দেখে নিতে চাই 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনে যিনি নেতৃত্ব প্রদান করেছিলেন সাবেক নির্বাচন কমিশনার সিএসি নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন শেষ হয়ে যাবার পর তিনি যখন রিটায়ার্ড করেন, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে বিদায় হন, তার পরবর্তীতে তিনি এসে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে কী কথাগুলো বলেছিলেন সেগুলোটা আমরা দেখে নিই। বিএনপি না এলে আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। এ সময় সাবেক সিএসি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অনুষ্ঠানে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। সরকার সংসদ বহাল থাকা অবস্থায় নিরপেক্ষ পুলিশ কখনো নিরপেক্ষ হতে পারে না। মানুষ স্পিকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন একটি পরিত্যক্ত সরকার ব্যবস্থা, সেটি নিয়ে বর্তমানে কোনো আলোচনা হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিনা এই বিষয়ে সংসদীয় বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় তার আমলে কিছু সফলতা, ব্যর্থতা কিংবা অস্বস্তির কথা তুলে ধরেন তিনি। কোথাও 100% ভোট হয়েছে, একটা অস্বস্তিকর বিষয়, এটা একটা গ্রহণযোগ্য বিষয় নয় যে 100% ভোট হবে। অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা দেয়া সহ 10 দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বেশিরভাগ বিষয়ের সাথে একমত জানিয়ে সাবেক সিসি কে এম নুরুল হুদা বলেন, রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্য পাবে কিনা? না, পাবে না। আমি মনে করি এই নির্বাচনে বিএনপিকে নির্বাচনের মাঠে আনতে হবে এবং সে দায়িত্ব সরকারি দলের দিতে হবে। এবং বিএনপিকেও আমার অনুরোধ থাকবে যে না, এই নির্বাচন বর্জন করে, বয়কট করে সমস্যার সমাধান হবে না। যদি আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক না হয়, তাহলে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য একটা অমঙ্গল বয়ে নিয়ে আসবে। আগামী নির্বাচনের জন্য একটা সুন্দর রূপরেখা তৈরি করতে হবে এবং একটা রোডম্যাপ তৈরি করতে হবে, যাতে ইতিমধ্যেই জনগণ বুঝতে পারে যে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর হতে যাচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা রিপোর্টটা দেখলাম এবং আমি 2022 সালের 4 জানুয়ারি তিনি নির্বাচন কমিশন থেকে আসার পরে তিনি কথা বলেছেন। আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি এসে নিজেই বলেন, আপনি যে কথাগুলি খানিক আগে বললেন যে কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে। নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন যে মৃত মানুষ ভোট দিয়েছে, বিদেশে যারা অবস্থান করছেন তারা ভোট দিয়েছেন। এবং তিনি নিজে বলেছিলেন যে, সাবেক সিইসি নুরুল হুদা সাহেবের কথা বলছি, তিনি বলেছিলেন যে বিএনপিকে নির্বাচনে আনতে না পারলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি সাবেক সিইসি নুরুল হুদা সাহেবের সেই মন্তব্যের আলোকে এবং একই সাথে 24 শতজনের যে নির্বাচন হলো, যেখানে বিএনপিকে আনা হলো না এবং আপনি বললেন সেটাও কি নির্বাচন হয়েছে, এই সিইসি সাহেবের এই মন্তব্যের প্রেক্ষিতে এখন নুরুল হুদা সাহেবকে কি কোনো প্রশ্ন করবার জায়গা আছে কিনা? আমার আপনার প্রশ্ন নয়, জনগণের কোনো প্রশ্ন করবার জায়গা আছে কিনা? তো উনি বলেছেন বিএনপিকে নির্বাচনে আনতে হবে। তো বিএনপি তো নির্বাচনে এসেছিল 2018 সালে, তো কি হলো? তো নির্বাচনে আসলেই তো হলো না। নির্বাচনটা অংশগ্রহণমূলক হলেই হবে না, ইনক্লুসিভ হলেই হবে না, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে। এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হলে মাঠটা সমতল থাকতে হবে এবং সবার জন্য সম সুযোগ থাকতে হবে। তো তার জন্য অনেকগুলো ওই যে পূর্বশর্ত রয়েছে। একটা পূর্বশর্ত হলো এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। তারা রেফারি এই যে রেফারির ভূমিকাটা যেন পক্ষপাতদুষ্ট না হয়। বস্তুত এই যে আমরা যদি আমি যেহেতু অনুষ্ঠানে আমি একটা ছোট্ট প্রশ্ন, যে যদি আপনার নেতৃত্বে, আমার নেতৃত্বে বা যে কোনো প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে কোনো অনিয়ম হয় এবং সে অনিয়মটা যদি তিনি নিজেই স্বীকার করেন, সেটার জন্য বাংলাদেশে কোনো শাস্তির বিধান আছে কিনা?
আমরা কিন্তু ওনার এবং ওনার কমিশনের বিষয়ে আমরা যতটুকু মনে পড়ে 42 জন জ্যেষ্ঠ নাগরিক, 42 জন তো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দেশের, আমরা রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিলাম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের তদন্ত করে তারা যদি ওই যে তাদের যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া। তো এই দুর্ভাগ্যবশত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিএনপি, আওয়ামী লীগ, তারপরে নিউট্রাল, এই 42 জন নাগরিক, এবং এটা ব্যাপক সাড়া ফেলেছিল। ওই যে তারা যদি তাদের দোষ সাব্যস্ত করেন তাদের ইট উড বি মিসকন্ডাক্ট, অসদাচরণের অভিযোগে তাদেরকে তদন্ত করার আমরা আহ্বান করেছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের রাষ্ট্রপতি আমাদের চিঠিটা যে পেয়েছে সে প্রাপ্তি স্বীকারপত্র আমাদের পাঠায় নাই, কোনো কিছু করার তো দূরে। কিন্তু আমরা তো মিডিয়া পেয়েছি যে আপনি পাঠিয়েছেন বা আপনারা পাঠিয়েছেন, কিন্তু আপনি বারবার বলছেন রাষ্ট্রপতি দপ্তর থেকে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তিনি সেটা রিসিভ কপি দিচ্ছেন না। রিসিভ ওই যে তো মানে ওই রকম একটা পরিস্থিতি বিরাজ করছিল। এই যে আমাদের যে গণ অভ্যুত্থান হলো, এইগুলো হলো প্রেক্ষাপট আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল। নির্বাচনী ব্যবস্থাকে আমি বলেছিলাম নির্বাচনকে নির্বাসনে ওই যে ফেলে দিয়েছিল। তো আমরা, এবং আপনি যেই ব্যক্তির ইন্টারভিউ নিলেন, যেই ব্যক্তির মুখ থেকে এইসব কথা বেরোলো, তিনি তার অন্যতম হোতা ছিলেন। কার কথা বলছেন এটা? কে.এম. নুরুল হুদা। আচ্ছা, কে.এম. নুরুল হুদা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস হয়েছে তার অন্যতম কারণ, অন্যতম অভিযুক্ত ব্যক্তি। কিন্তু ওই যে, এবং এগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচনী আইন, সংসদ নির্বাচন সংক্রান্ত আইন হলো গণপ্রদত্ত আদেশ 1972। তো এই 72-এর আমার যতটুকু মানে 70 ধারার থেকে পরবর্তী ধারাগুলো হলো নির্বাচনী অপরাধ। তো কেউ যদি কোনো নির্বাচনী কর্মকর্তা যে নির্বাচনী ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করে, এগুলো নির্বাচনী অপরাধ, এবং এই নির্বাচনী অপরাধের জন্য 2 থেকে 7 বছর কারাদণ্ড হওয়ার কথা এবং অর্থদণ্ড হওয়ার কথা। তো এইসব ব্যক্তিরা এইসব অন্যায় কাজ করে পার পেয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। পার পেয়ে গেছে না সুযোগ আছে এখনো ওই যে একটা সময়সীমা থাকে। তো হয়তো বা স্পেশাল পারমিশন নিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা যেতে পারে যদি আদালত তাদের সেই অনুমতি দেয়। তো এইসব অপরাধীরা হোয়াইট কালার এই যে ক্রিমিনালস, আনফর্চুনেটলি, তো এরা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মানে অকার্যকর করে ফেলেছে, এবং এখনও কিন্তু ওই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এটাই সবচেয়ে, তারা যদি এই যে অন্যায় করেছে তার জন্য যদি অনুশোচনা হইতো, অন্তত তারা যদি মানুষের সামনে চোখ না দেখাইতো তাহলে এটা গ্রহণযোগ্য হইতো। কিন্তু এইসব ব্যক্তিরা বড় গলায় এসে এবং টকশোতে এসে শুধু তিনি নন, তার অন্যান্য যে সকল সহকর্মীরা ছিলেন তারাও টকশোতে এসে বড় বড় কথা বলেন, সবক দেন, ওই যে অন্যদেরকে উপদেশ দেন, কিন্তু তারাই ওই যে তাদের আমলেই কিন্তু এটা ঘটেছে। জি, আমি এবারে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন নিয়ে আসি। আপনি খানিকটা আলোকপাত করেছিলেন যে 28শে ডিসেম্বর যে ঘটনাটা ঘটলো, এবং সেই ঘটনাটার পরম্পরায় এসে যে বিএনপির প্রায় সকল নেতাকর্মী জেলে ছিল, পলাতক ছিল, বাগালে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে তারা এলাকা থেকে তো চলেই গিয়েছিল, কিন্তু জেলখানাও কিন্তু তারা সেভাবে তাদের যার ডিভিশন পাওয়ার কথা সেই ডিভিশন পায়নি, যার যেখানে থাকবার কথা সেই জায়গাটা পায়নি। তো 2024 সালের যে নির্বাচনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু আছেন এখন, সিএসি কাজী হাবিবুল আউয়াল সাহেব আছেন। আমি ওটা আপনাকে স্মরণ করে দিতে চাই, এটার কিন্তু আপনি কিন্তু খুব প্রতিবাদী হয়েছিলেন। নির্বাচন পরবর্তী সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে নিজেই বলছিলেন যে 28% ভোট পড়েছে, কিন্তু সাথে সাথে পিছন দিক থেকে তার কর্মকর্তারা যখন তাকে জানালো, মনে করিয়ে দিল বা তাকে কানে কানে বললো, তখন তিনি সাথে সাথে বললেন 41% ভোট পড়েছে। আমি আরেকটু স্মরণ করে দিতে চাই, এই ভুলটির জন্য তিনি বলল যে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সেই কারণে আমি অতটা খেয়াল করতে পারিনি, ভোট 28% নয় 41%ই পড়েছে। আপনার এবং 28 এবং 41% ভোট, এই দুটো নিয়ে আপনার বিশ্লেষণ। আচ্ছা, তো তার আগে আমি ওই যে একটু পেছনের দিকে যেতে চাই। 2014 নির্বাচনের পরে একটা মামলা হয়েছিল,
আব্দুল সালাম বলে এক ব্যক্তি মামলা করেছিলেন। তিনি আমার যতটুকু মনে পড়ে কালিয়াকৈরের একজন বোধহয় সাবেক উপজেলা চেয়ারম্যান ওই ধরনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি মামলা করেছিলেন। ওই মামলাটা হাইকোর্টে, এবং আমাকে সেই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সাধারণত অ্যামিকাস কিউরি হয় উকিলরা, তো আদালত আমার অভিজ্ঞতার বিবেচনা করে আমাকে অ্যামিকাস কিউরি মানে আদালতের বন্ধু, আদালতকে এই যে সঠিক বিচারের ব্যাপারে সহায়তা করা, তাদের বিশ্লেষণের মাধ্যমে। তো আমি অনেক খায়খাট্টি করে, আমি এককালে প্রফেসর ছিলাম, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি বহু কষ্ট করে একটা উপস্থাপনা করেছিলাম, লিখিত ওই যে সাবমিশন করেছিলাম। তো আমার ওই সাবমিশনটা কামাল সাহেব দেখেছিলেন। কামাল সাহেব দেখে রিভিউ করেছিলেন, বলেছিলেন যে এটা জুরিসপ্রুডেন্স একটা কন্ট্রিবিউশন, ইট ওয়াজ রিয়েলি গ্রেট। উনি খুব প্রশংসা করেছিলেন। এবং আদালতের রায় খুরশিদ আলম সরকার, উনি ছিলেন জুনিয়র জাজ। তো উনি সাধারণত সিনিয়র জাজরা লেখে, তো জুনিয়র জাজ তিনি এই যে মামলাটা রায় লিখেছিলেন, তিনি আমার যে আর্গুমেন্টগুলো 10-12 পৃষ্ঠা তিনি সামারি করেছেন এবং ব্যাপক প্রশংসা করেছেন, আমাকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমার উনি ওই যে ওনার যে রায়টা আমি বলেছিলাম ওটা কোনো নির্বাচনে হয়নি, একতরফা নির্বাচন, কোনো নির্বাচনে নয়। কিন্তু আমার প্রশংসা করলেও কিন্তু আমার যুক্তি, আমি যেই সুপারিশ করেছিলাম সেটা রাখেনি। আর তো এই 2018 নির্বাচনটা চ্যালেঞ্জ হয়নি, কোনো আদালতে মামলা হয়নি। তো 2024-এ যেটা হয়েছে 28%, 41%, হ্যাঁ 28%, 41%। আসলে কত পার্সেন্ট ভোট পড়েছিল নোবডি নোজ, কারণ কারো পক্ষে ওটা নিরূপণ করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে তাদের সেই যে ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের পক্ষে ওই তথ্য, এবং তারা তো প্রতি ঘন্টায় ঘন্টায় ওই তথ্য পাওয়ার কথা, প্রতি ঘন্টায় ঘন্টা তথ্য পেয়ে, এবং তারা বলেছিল যে সাথে সাথে মিডিয়াকে জানিয়ে দেবে। তো আমার যতটুকু মনে পড়ে সেই 1 ঘন্টা আগে বোধহয় 28% কথা বলেছে। তারপরে তারা ওই যে সেখানেই তারা একজন তাদেরকে ওই সিসিকে বলে দিয়েছেন যে 41 কি 42%। তো আমরা নিশ্চিত নই যে কত পার্সেন্ট ভোট পড়েছে। তবে যে গণমাধ্যমের রিপোর্ট থেকে এবং আমাদের যে সকল পর্যবেক্ষকরা ছিল, আনুষ্ঠানিক পর্যবেক্ষক, অনানুষ্ঠানিক পর্যবেক্ষক, তাদের কাছ থেকে যেটা শুনেছি, মিডিয়ার রিপোর্ট থেকে যেটা শুনেছি, অতি নগণ্য সংখ্যক ব্যক্তি কিন্তু ভোট দিতে এসেছে। কেমন হতে পারে কোনো আইডিয়া, মানে গণমাধ্যমের বিশ্লেষণে? কেউ তো বলে 10-12%, 15%-এর বেশি এই যে ভোট পড়ে নাই। আচ্ছা, কিন্তু যদি 41% হয়, যদি ধরে নিলাম 41% হয়েছে, তবু তো গ্রহণযোগ্য নয়। কারণ তখনকার যখন বিএনপি যখন নির্বাচন বর্জন করতে পারলো না, নির্বাচন বর্জন করতে বাধ্য হইল, একজন মন্ত্রী তো বলেছিলেন যে বিএনপি যদি নির্বাচনে আসতে রাজি হইতো ওই যে সরকারি শর্তে, একটা শর্তে, তাহলে তাদের সবাইকে ছেড়ে দিত 1 রাতের মধ্যে। যদিও সরকারি শর্তের কথা বলা হয়নি, আসলে ওটাই ছিল আর কি নেগোসিয়েশন। কিন্তু সাবেক মন্ত্রী সাহেব, হ্যাঁ সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব তখন পর্যন্ত মন্ত্রী ছিলেন। হ্যাঁ, তো যার জন্য তিনি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, তার সত্যটা উদ্ঘাটন করে দিয়েছেন। বস্তুত তাদেরকে জেলে নেওয়া হয়েছে যে তারা যদি আওয়ামী লীগ যে শর্ত দেবে, সেই শর্তে যদি নির্বাচন করতে রাজি হয়, তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেবে, জেল থেকে তারা ছেড়ে দিবে। আর তারা যদি ওঠাতে রাজি না হয়, তাহলে অর্থাৎ ওই যে শর্ত হলো একটা নির্দিষ্ট সংখ্যক সিট দেওয়া হবে, এবং যাতে নির্বাচনটা 2014 সালের নির্বাচনটা লেজিটিমেসি ছিল না, তাই ওই লেজিটিমেসি ক্রাইসিসটা দূর করার জন্যই তারা চেয়েছিল বিএনপি ওই যে একটা শর্ত সাপেক্ষে নির্বাচনে আসে। তো এবং তারা যখন একতরফা নির্বাচন হয়, তখন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটা লেজিটিমেট হবে কি না হবে, বিএনপি না আসলেও তাতে কিছু আছে যায় না, লেজিটিমেট হলেও কি না হলেও এটা নির্ভর করবে ভোটার উপস্থিতির ভিত্তিতে। কিন্তু ভোটার উপস্থিতি তো ওই যে 50% হয়নি, এবং অনেকের ধারণা যে তারা তো 41-42% বলে, তার থেকে অনেক কম। তো এটা জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।
কারণ জনগণের মধ্যে এই ধারণা সৃষ্টি হয়েছে। আসলে এই যে এখন যে একটা ছাত্র জনতার যে বিপ্লব, যে আন্দোলন এবং যে স্বৈরাচারের পতন, সেগুলি কিন্তু মোটামুটি যেটি শুরু হয়েছে সেটি এই ভোটাধিকার হরণের কথা আমরা বলতে পারি, আমরা গুণ খুনের কথা বলতে পারি, আমরা এই যে ব্যাংক লুটের কথা বলতে পারি, আর্থিক খাতের যে বিশৃঙ্খলা, নানা বিষয় কিন্তু রয়েছে। আমরা সে আলোচনায় কিন্তু ফিরবো এবং একটা ব্যক্তিগত আলোচনায় আমরা বিরতির পর ফিরতে চাই। নিশ্চয়ই আপনার তো অবশ্যই মনে আছে এবং আমাদের দর্শকদের মনে আছে কিনা সেটা আমি জানি না, যে 2018 সালে আপনার বাসায় একটা হামলা হয়েছিল। আপনি নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে মতামত বারবার দিয়ে আসছিলেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করছিলেন মার্শা বার্নিকার্ড, তিনি আপনার বাসায় যখন আসছিলেন সে সময় একটা হামলা হয়েছিলেন। আমি জানি না সেই বিষয়টি আপনি কতখানি নিজে ভয় পেয়েছিলেন এবং আপনার নিজের মধ্যে কি উৎকণ্ঠা ছিল। আমার মনে আছে সেই সময় আপনি আমাকে বলেছিলেন, আমাকে রাতে বেলায় আপনি ফোন দিয়েছিলেন এবং একই সাথে আমাদের তৃতীয় মাত্রা জিল্লুর ভাইকে আপনি ফোন দিয়েছিলেন। তো সেই সময়কার কথাগুলো আমরা শুনবার চেষ্টা করবো এবং একই সাথে আবারও আমরা নির্বাচনী যে ব্যবস্থাপনা সেটা নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন ডক্টর বজলুল আলম মজুমদার। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের প্রিয় অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। আমাদের সাথে ডক্টর বজলুল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক, তিনি রয়েছেন। আমি আপনার 2018 সালের একটা কথা মনে করে দিয়েছিলাম, আমি জানি না সেটি কতখানি আপনি মনে করে আমাদের দর্শকদের উঠতে পারেন, কিন্তু তার আগে আরেকটা 2024-এর মানে আমাদের এখন যে নির্বাচনটি, 7 জনের নির্বাচন অনুষ্ঠিত, তো যিনি প্রধান নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল, তার আইনগত ভিত্তি নিয়ে একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। আমি দেখেছি, আজকেও পত্রিকায় দেখেছি, আপনার বিশ্লেষণ কি? যে এই নির্বাচন কমিশন নিয়োগের আগে একটা আইন হয়েছিল 2022 সালে, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন। তো এই আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারত। যে অনুসন্ধান কমিটি হয়েছে আইনের অধীনে, একটা অনুসন্ধান কমিটি, হ্যাঁ, সার্চ কমিটি হওয়ার কথা। কিন্তু এই যে সার্চ কমিটি যখন করতে হয় আমাদের এই সদ্য বিদায়ী প্রধান বিচারপতির অধীনে, তখন তিনি প্রধান বিচারপতি ছিলেন না, তখন তিনি এটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন যে আইনের বিধান তো ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে। তিনি যে কোনো ব্যক্তি ইমেইলে দিতে পেরেছিলেন, হ্যাঁ, যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারতো, এমনকি নিজের নামও প্রস্তাব করতে পারতো। তো এই আমাদের প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী, আমাদের অত্যন্ত তিনি প্রকাশ্য হয়ে বলেছেন তিনি হাবিবুল্লাহ আওয়ালের নাম প্রস্তাব করেছেন। তো হাবিবুল্লাহ আওয়ালের নাম প্রস্তাব করতেই পারেন, কিন্তু সমস্যাটা হলো তিনি ওই যে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তি ছিলেন না কোনো নাম প্রস্তাব করার। এরকম বহু ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে যারা আইনগতভাবে তারা ওই যে বৈধ প্রস্তাবকারী ছিলেন না। তো এই জন্য এই নির্বাচন কমিশনের নিয়োগেই প্রশ্নবিদ্ধ। এবং শুধু তাই নয়, ওই কমিশনে একজন ওই সার্চ কমিটি একজন ব্যক্তি ছিলেন যিনি 2014 সালের নির্বাচনে, 2018 সালের নির্বাচনে মনে হয় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, যে সাবেক নির্বাচন কমিশনার সৌল হোসেন সাহেব। তো এটা তো ওই যে মানে যিনি একটা দল থেকে নির্বাচনের মনোনয়ন চেয়েছেন, তিনি আবার সার্চ কমিটির মেম্বার ছিলেন। তার আপনি অন্য যে প্রশ্নটা করেছেন, 2018 সালে 4 অগাস্ট মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্ড, তিনি আমাদের বন্ধু ছিলেন। তিনি একটা বিদায়ী ওই যে নৈশভোজে এসেছিলেন আমাদের বাসায়। আমরা বন্ধু হিসাবে আমরা তাকে ডেকেছি, একটা পারিবারিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান থেকে তিনি যাওয়ার পথে 4 অগাস্ট, এবং সেই দিনটা অত্যন্ত বিখ্যাত দিন ছিল। সেদিনই কিন্তু এই নিরাপদ সড়ক আন্দোলনে ওই ছেলে মেয়েরা যে রাস্তা ছিল তাদেরকে রাস্তা থেকে বিতাড়িত করে পুলিশ এবং হেলমেট বাহিনী যৌথভাবে। এবং সেই সন্ধ্যায় যে বার্নিকার্ড যখন আমাদের বাসা ত্যাগ করছিলেন, কোথায়কার বাসা? মোহাম্মদপুরের বাসা, মোহাম্মদপুরে আমরা বসবাস করি। তিনি যখন বাসা ত্যাগ করছিলেন তখন তার গাড়িতে হামলা হয় এবং তার তো সিকিউরিটি ছিলেন, তিনি যেতে পেরেছেন। বিদায়ী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা হয়? বিদায়ী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা হয়, কিন্তু তিনি দ্রুত ওখান থেকে প্রস্থান করেছেন। প্রস্থান করার পর আমার বাড়িতে হামলা হয়। এবং তখন আমরা পুলিশকে কল করি, 999, হ্যাঁ 999-এ। তো পুলিশ এসেছিল
কিছুক্ষণ পরে এসেছিল, তার মধ্যে ওই যে রাষ্ট্রদূতের গাড়িতে চলে গিয়েছে এবং যারা হামলা করেছে ওই যে হামলাকারীদের অনেকে তখনও ওই এলাকায় এই যে ঘোরাফেরা করছিল। আমরা বাসার পাশে যে মাঠটা, মাঠে না, ওই ওখানে রাস্তায় সামনেই। আচ্ছা, তো এই পুলিশ এসেছিল, পুলিশ এসে ওদের সাথে কথাবার্তা বললো, কারণ তারা হামলাকারীদের সাথে কথাবার্তা, হামলাকারীদের সাথে, কারণ তারাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। আর আমাদের সাথে কথাও বললো না, আমরা তো চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তারা যদি আমাদের গেটটা ভাঙতে পারতো তাহলে সেদিন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারতো। আমি হয়তো এখানে আজকে কথা বলার সুযোগ পেতাম কিনা সেটাও সন্দেহজনক, কিন্তু ওটার বিচার এখনো হয়নি। মামলাটার কি অবস্থা এখন? সেটা এখনো চলছে এবং ওই মামলাটা একবার যে প্রধান আসামি ছিল তাকে বাদ দিয়ে ডিবি চার্জশিট দিয়েছিল। তারপরে ওটা ওই যে আমাদের আবেদনের প্রেক্ষিতে বহু কাঠখড় পোড়ানোর প্রেক্ষিতে আবার পুনঃ তদন্ত হয়েছে। মূল আসামিকে তাকে মামলায় অভিযুক্ত করেছে, কিন্তু এটা চলছে। আমরা জানি না কোন দিনের বিচার শেষ হবে। কিন্তু সেই মামলার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়। আমি একবারে শেষ 30-40 সেকেন্ড 1 মিনিটে এই যে এখন যে পতনটা হলো, আওয়ামী সরকারের যে পতনটা হলো, এই পতনের মোটা দাগে আপনি বিষয়গুলো কিভাবে দেখেন? আমরা ভোটাধিকার নিয়ে শুধু কথা বলেছি, বাকি আমরা এটা আপাত দৃষ্টিতে এটা কোটা সংস্কার, হ্যাঁ, তাদের সরকারি চাকরিতে তাদের ওই যে সমসুযোগ, বাট আসলে অধিকার, এটার মূল কারণ ছিল অধিকার। এই যে ছাত্রছাত্রীরা তাদের বহু অধিকার থেকে বঞ্চিত, যে তাদের সেখানে বাকস্বাধীনতা থেকে বঞ্চিত। যেমন তার একটা উদাহরণ, কি মর্মান্তিকভাবে তারা বঞ্চিত, এবং জীবনের অধিকার থেকে, বেঁচে থাকার অধিকার থেকে। আবরার হত্যা, যে সে একটা পোস্ট দিয়েছিল ভারত ওই যে বাংলাদেশ চুক্তি নিয়ে, এবং তাকে কি মর্মান্তিকভাবে হত্যা করেছে। যে মানবাধিকার, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1999 সাল অথবা কোন সালে যেন, যে একজন সেঞ্চুরিয়ান, যে তার 100তম রেপ, যে তার প্রকাশ্যভাবে উদযাপন করেছে, তাকে বিচারের আওতায় আনা হয়নি, তাকে বরং বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবং এর সাথে তারা ভোটাধিকারের থেকে বঞ্চিত। এই যে চরম মানবাধিকার লঙ্ঘন, জীবনের অধিকার লঙ্ঘন, এবং অন্যান্য অনেক ভোটাধিকার, তারপরে অন্যান্য, হ্যাঁ। তো এটা হলো রোগের উপসর্গ, এই যে কোটা আন্দোলনটা। কিন্তু রোগটা হলো এই সকল বঞ্চনা, এই সকল অধিকারহীনতা। তো এই আপনি রোগের উপসর্গ চিকিৎসা করলে হবে না। কোটা ওটা একটা রায় হয়েছে, রোগের সূত্রপাত এটা, কিন্তু আসলে বিশ্বের মধ্যে অনেক বড়, অনেক ওই যে রোগটা চিকিৎসা করতে হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডক্টর মদিনুল মজুমদারের কাছ থেকে। আমরা এই সমসাময়িক বিষয় বলতে ভোটাধিকারের কথা নিয়ে এবং তার ব্যক্তিগত যে দুশ্চিন্তা 2018 সালে সেই কথাটা তিনি বলেছেন, সেই মামলার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দেখা যাক বর্তমান সরকারের সময় আমরা যে আমাদের যারা রয়েছেন তারা এই বিষয়টা কীভাবে দেখেন, এবং আমরা আশা করব একটা সুষ্ঠু এবং সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।